গ্রুপে এসএমএস দেন। আয়ন, অয়ন, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার সিনিয়রের কি অবস্থা এখন? স্যার, স্কোয়ারে ভর্তি করাইছি। নেক্সট মান্থে স্টকের কোনো মানে স্টক করলে কোনো ভালো চিকিৎসা নাই। ও আচ্ছা ওখানে আচ্ছা। নিয়ে যাওয়া উল্টা আরো ক্ষতি হয়েছে স্যার। এখন ভালো আছে তো না? জি স্যার, এখন আর কি আছে, ভালো আছে। 72 ঘন্টা অবজারভেশনে রাখবে আর কি। ফিয়া মানিস সিনিয়র না? বলতে স্যার আমার একাডেমিক 4 ব্যাচ সিনিয়র স্যার, বেশি ও না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আর 2 মিনিট অপেক্ষা করি, তারপরে ক্লাস শুরু করি। আপনারা যারা রিএফআর দিবেন, তারা অনেকেই টেনশনে আছেন যে কিভাবে কি হবে, নোটিশ কি করবে। আপনাদের তো নোটিশ দিবেই, ঠিক আছে। এখন আপনাদের না নিয়ে তো বার কাউন্সিল পরীক্ষা নিবে না, তাই না? সে যেভাবেই হোক। সুতরাং ওয়ারিড হবেন না, নোটিশ পেয়ে যাবেন।
আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এগারোটা শেষ করলাম, আমরা বারোতে চলে যাব। বিধি বারোতে, বারোতে বলতেছে যে আরজি যদি প্রত্যাখ্যান করে তাহলে আদালত কোন কারণে আরজিটা প্রত্যাখ্যান করলো এটা হচ্ছে উল্লেখ করে দিবেন। এটা হচ্ছে উল্লেখ করে দিবেন। তারপরে চলে যাবেন তেরোতে, বিধি তেরোতে। আরজি প্রত্যাখ্যান হলে সেই একই বিষয়বস্তু নিয়ে নতুন করে আরজি দাখিলের কোনো বাধা নেই। Where rejection of plaint does not preclude presentations of fresh plaint. ফ্রেশ প্লেন্ট মানে নতুন করে ফ্রেশ প্লেন্ট দায়েরের কোনো বাধা থাকবে না। স্পষ্টভাবে বলতেছে যে হোয়ার যখন রিজেকশন অফ প্লেন্ট ডাজ নট প্রিক্লুড পুনরায় দাখিলের ক্ষেত্রে বাধা হবে না প্রেজেন্টেশনস অফ ফ্রেশ প্লেন্ট। সুতরাং এই বিধি এগারোতে যদি কোনো আর্জি প্রত্যাখ্যান করা হয় তাহলে নতুন করে আপনি আর্জি দায়ের করতে পারবেন। চোদ্দোতে বলতেছে বাদী যে সকল দলিলের ভিত্তিতে মামলা দায়ের করছে তা আর্জি পেশের সময় আদালতে দাখিল করতে হবে এবং দলিলের একটি নকল আদালতে পেশ করতে হবে। চোদ্দোতে। পনেরোতে চলে যাবেন, বাদীর দখলে বা আয়ত্তে না থাকলে কার দখলে বা কার আয়ত্তে আছে তার বিবৃতি প্রদান করবেন। তালিকা স্যার করে 12 বলবেন। জি, 12টা 12 বিধি 12 কি বাদ? বিধি বারোতে বলতেছে যে আরজি প্রত্যাখ্যান যখন বিচারক করবেন, প্রত্যাখ্যান কোন কারণে করেছে এটা উল্লেখ করবেন। ঠিক আছে, এইটুকুই। তারপরে 14টা আমরা আরেকটু ভালো করে বলবো। 14টা হচ্ছে ইম্পর্টেন্ট। আরজি দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণযোগ্যতা। 18 বিধি 18তে আমরা জানি যে যে সকল দলিল দাখিল করতে হয় সেটা হচ্ছে 14তে দাখিল করতে হয়। 14, 15 এই দুইটা বিধি হচ্ছে গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে দাগা রাখেন, কম পড়া কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব বিধি 18তে। বিধি 18তে বলছে আরজি দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণযোগ্যতা। আরজির সাথে যে সকল দলিল দাখিল না করলে আদালত আর পরবর্তীতে দাখিলের অনুমতি দিবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে দাখিলের অনুমতি দিতে পারেন। বিবাদীর সাক্ষীকে জেরা করতে ব্যবহার করা হয় এরকমের কোনো দলিল কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য যদি হয় সেক্ষেত্রে সাক্ষীকে তার স্মৃতিশক্তি পুনরুজ্জীবিত করার জন্য দাখিল করা হয়। স্মৃতিশক্তি পুনরুজ্জীবনের কথা বলা আছে সাক্ষ্য আইনের কত ধারাতে বলুন তো? রিফ্রেশিং মেমোরি 159। 159। থ্যাংক ইউ। তাহলে অনুমতি লাগবে না বিধি 18তে। সেখানে হচ্ছে জেরা করার সময় উত্তর প্রদানের ক্ষেত্রে এবং স্মৃতিশক্তি পুনর্জীবিত করার জন্য। এই তিনটা ক্ষেত্রে প্রথমে যদি দলিল দাখিল নাও করে থাকে পরবর্তীতে আবার দাখিল করা যাবে। এটা হচ্ছে আমাদের আদেশ 7 আমরা পড়লাম, এইটুকুই আমাদের। তারপরে আমরা চলে যাব আদেশ 5-এ। আদেশ 5 বলতেছে সমন। সমন, সমনটা একটু ভালো করে আপনাদের পড়তে হবে, সমনটাও গুরুত্বপূর্ণ। ইস্যু অফ সমন বিধি আগে বলতেছে সমন প্রেরণের জন্য নিয়োগকৃত আদালতের অফিসার বিবাদী বরাবর সমন প্রেরণ করবেন। তাহলে আদালত কর্তৃক নিয়োগকৃত অফিসার কি করবেন? সমন প্রেরণ করবেন। মামলা দায়েরের 5 দিনের মধ্যে সমন প্রেরণ করবেন। তাহলে মামলা দায়ের করার 5 দিনের মধ্যে সমন দিতে হয়, এটা হচ্ছে বাধ্যতামূলক। কত দিনের মধ্যে? 5 দিনের মধ্যে। এখন যে কর্মকর্তার দায়িত্ব ছিল সমন দেওয়ার সে যদি 5 দিনের মধ্যে সমন দিতে ব্যর্থ হয় তাহলে তার অসদাচরণ বলে গণ্য হইবে। অসদাচরণ বলে গণ্য হবে। আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে বাদীর দাবি
অস্বীকার করে নিলে তা উক্ত সময় সমন দিতে হবে না। মানে যখন মামলাটা দায়ের করা হচ্ছে তখন বাদী নিজেই যদি উপস্থিত হয়, উপস্থিত হয়ে যদি স্বীকার করে নেয় বা অস্বীকার করে, তাহলে আর সমন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে বিবাদী বরাবর যখন সমন দেওয়া হবে, সমন দেওয়া হলে বিবাদী কি করতে পারবেন? ব্যক্তিগতভাবে হাজির হইতে পারবেন, অথবা উকিলের মাধ্যমে হাজির হইতে পারবেন, অথবা উত্তর দিতে সক্ষম প্রতিনিধি এরকমের কাউকে হাজির করতে পারবেন। সমন প্রেরণ করবেন আপনার সমন দেওয়ার জন্য নিয়োগকৃত আদালতের কর্মকর্তা। আর তারপর দেখেন উত্তর দিতে সক্ষম কোনো ব্যক্তির সাথে উকিলের মাধ্যমে হাজিরা দিতে পারবেন, এটা আগে বলেছি আমি। তারপর দেখেন সমন সিগনেচার করবেন বা স্বাক্ষর করবেন হচ্ছে আপনার আদালতের কোনো বিচারক কর্তৃক বা আদালতের কোনো অফিসার কর্তৃক আদালতের সিল থাকতে হবে। তাহলে আদালতের সিল থাকবে, আদালতের কোনো অফিসার এবং বিচারক কর্তৃক কী থাকবে? সমনে স্বাক্ষরিত থাকবে। সমনের সাথে আর্জির নকল এবং সংক্ষিপ্ত বিবৃতি থাকবে। সমনের সাথে আর্জির নকল এবং সংক্ষিপ্ত বিবৃতি থাকতে হবে, এটা আমরা আগেও বলেছি। তারপরে চলে যাবো 3-এ। বিধি 3-এ বলতেছে কোর্ট মে অর্ডার ডিফেন্ডেন্ট অর প্লেন্টিফ টু অ্যাপিয়ার ইন পারসন। মানে ব্যক্তিগতভাবে কি করতে হবে? হাজিরা দেওয়ার নির্দেশ। সাধারণত ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়ে থাকে। কোর্ট মে অর্ডার টু ডিফেন্ডেন্ট অর প্লেন্টিফ টু অর্ডার ইন টু অ্যাফেয়ার ইন পারসন, মানে ব্যক্তিগতভাবে কি করবে? হাজির হবেন। নির্ধারিত সময় বিচার্য বিষয় নির্ধারণ নাকি চূড়ান্ত নিষ্পত্তির জন্য দেওয়া হবে সমন, সেটা নির্ধারণ করবেন আপনার সমন দেওয়ার সময়। মানে এই মামলাটা আপনার চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য সমন দেওয়া হবে নাকি বিচার্য বিষয় নির্ধারণের জন্য, সেটা হচ্ছে আপনার এই সমনে উল্লেখ করে দিবেন। দেখেন গার্ডিয়ানশিপের মামলা আপনার চূড়ান্ত নিষ্পত্তির জন্য হচ্ছে সমন দেওয়া হয়, আর অন্যান্য ক্ষেত্রে যেটা আছে সেগুলো বিচার্য বিষয় নির্ধারণের জন্য অনেকগুলো ক্ষেত্রে দিয়ে থাকে। সো এই যে অনেক যে মামলাগুলো আছে, প্রত্যেকটা আপনারা যখন বিচার করবেন, আপনারা যখন কোর্টে হাজির হবেন, কোর্টে হাজির হয়ে যখন আপনারা মামলা পরিচালনা করবেন, অটোমেটিক আপনার বিষয়গুলো বুঝে যাবেন। তারপর দেখেন স্মল কজেস কোর্ট চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দিবেন। তারপরে চলে যাব হচ্ছে বিধির সাথে বিবাদীর নির্ভরকৃত দলিল হাজির করার জন্য সমন। বিবাদীর কাছে যদি কোনো দলিল থাকে সেই দলিলগুলো হাজির করার জন্য সমন দিতে পারবেন। তারপরে চলে যাব বিধি 9-এ ডেলিভারি অর ট্রান্সমিশনস অফ সমন ফর সার্ভিস। জারির জন্য সমন অর্পণ অথবা প্রেরণ। আদালত তার অধীনস্থ বিচারের মাধ্যমে, জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কোনো ব্যক্তির দ্বারা কুরিয়ার সার্ভিস অথবা সমন প্রাপ্তি 30 দিনের মধ্যে তা জারি করবেন। ব্যর্থ হলে জেলা জজ তালিকা থেকে নাম বাদ দিবেন। এখন একটা সমন আপনি কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছে দিলেন। এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওই সমনটা পাওয়ার 30 দিনের মধ্যে যেভাবেই হোক হচ্ছে কী করবেন? আপনার সমনটা জারি করবেন। যদি এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যর্থ হয় তাহলে তার অসদাচরণ হয়েছে বলে গণ্য হবে এবং এই কোর্টের যে ইনক্লুড আছে এই কুরিয়ার সার্ভিসটা, তার নাম ওইখান থেকে বাদ দিয়ে দিবেন জেলা জজ। তাহলে নাম বাদ দিবেন কে? জেলা জজ নাম বাদ দিবেন। আর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কত দিনের মধ্যে সমন জারি করবেন? মানে পৌঁছায় দিবেন 30 দিনের মধ্যে। আর মামলা দায়েরের কত দিনের মধ্যে সমন জারি করতে হয়? 5 দিনের মধ্যে। হ্যাঁ, দেখেন আপনার ভাইয়া, তাহলে কি সমন সমন দেয়া আর সমন জারি করা একই একই কথা না? সমনটা হচ্ছে যে পৌঁছায় দেওয়া, ঠিক আছে, ওই বিবাদী বরাবর হ্যাঁ। পৌঁছানো, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে যে সমন দেওয়া, এটা হচ্ছে কোর্ট হচ্ছে মামলা দায়ের করার পরে 5 দিনের মধ্যে সমনটা আপনার অল প্রসিডিউর শেষ করে কোর্ট থেকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এখন তারপর দেখা গেল যে বিবাদী নাই, বিবাদীর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন দিচ্ছে ফোনে পাচ্ছে না, অ্যাড্রেস যেটা দেওয়া আছে অ্যাড্রেস ঠিক নাই, অনেক কিছু হইতে পারে না।
সেটা আলাদা বিষয়। তবে এই যখন সমনটা হচ্ছে কোনো মাধ্যমে প্রদান করা হইবে, যেমন সুন্দরবন কোরিয়ার, তারপরে আদার্স অন্যান্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, তখন হচ্ছে এরা পাওয়ার 30 দিনের মধ্যে দিতে হবে। ঠিক আছে, এই মাধ্যমে হচ্ছে 30 দিনের মধ্যে। দেখেন তাহলে 9 হচ্ছে আপনার ফ্যাক্স অথবা ইমেইলের মাধ্যমেও কি করা যাবে, সমন প্রদান করা যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমন প্রদান করা যাবে, SMS এর মাধ্যমেও সমন দেওয়া যাবে। তারপর দেখেন এই কোরিয়ারের পাশাপাশি আপনার বাদী আবেদনের ভিত্তিতে বাদীর নিজ খরচে ফ্যাক্স অথবা ইমেইলের মাধ্যমে কি করা যাবে, সমন জারি করা যাবে, যেটা আমি বলেছি একটু আগে। সমন গিভেন টু দ্য প্লেন্টিফ ফর সার্ভিস, বাদীর আবেদনের ভিত্তিতে আদালত সমন ইস্যু করবেন, তা বিবাদী বরাবর হস্তান্তর পৌঁছে দেওয়ার অনুমতি দিতে পারবেন। এবার বাদী মামলাটা নিজে দায়ের করলো, নিজে দায়ের করতেছে, ঠিক আছে স্যার আমি সমনটা আমি পৌঁছায় দিতে পারবেন। এটা হচ্ছে আপনার শর্ট মেসেজের মাধ্যমে দিতে পারবেন, ভয়েস কলের মাধ্যমে দিতে পারবেন, আবার ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন, এবং এগুলো দিলে রেকর্ড রাখতে হয়, রেকর্ড রাখতে হবে। আচ্ছা, তারপরে চলে যাব বিধি 10-এ। এগুলো আপনারা সুন্দর করে, এই বিধি 9টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিধি 9টা ভালো করে পড়বেন। মোড অফ সার্ভিস অফ সমন, বিধি 10, নকল অর্পণ বা প্রদান করে সমন জারি করতে হবে, পৌঁছায় দিয়ে লটকিয়ে দিয়ে, এবং বিচারক বা নিয়োগকৃত কর্মকর্তা স্বাক্ষর করবেন। এটা হচ্ছে আপনার মোড অফ সার্ভিস অফ সমন, এটা বলা হচ্ছে বিধি 10-এ। এখন এই যে পৌঁছায় দিয়ে, মানে কোনো ব্যক্তি দ্বারা গিয়ে দিয়ে আসতে পারবেন, এবং সেখানে যদি কাউকে না পায় তাহলে সেখানে লটকিয়ে দিতে পারবেন সমন। এটা হচ্ছে বিধি 10। আচ্ছা, আমি আপনাদের আজকে এই বিধি 10 পর্যন্তই পড়াবো, আর পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার রাত 10টায় নিব আমি। কালকে ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু শনিবার জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, সেহেতু অনেক স্টুডেন্ট আছে এর মধ্যে যারা জুডিশিয়ারি দিবেন, সুতরাং আমি ওই আগামীকাল ক্লাসটা না নিই, অনেকের হয়তো ক্ষতি হবে। ঠিক আছে, আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আর আজকের রাতে আপনাদের পরবর্তী যে পরীক্ষা নিব আমি দেওয়ানি কার্যবিধির, এর আপনাদের আমি শিডিউলটা দিয়ে দিব। পরীক্ষাটা রবিবার অথবা সোমবারে আমি দেখব নেওয়া যায় কিনা। ঠিক আছে, আপনারা তাহলে আমি আজকে যতটুকু পড়াইলাম এইটুকু আপনারা সুন্দর করে একটু পড়েন, পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা প্রস্তুত করবেন, পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে পরে আমি ক্লাসটা শেষ করে দিই।